স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সালিজুর চৌধুরী এবং আমি নুজাত আফরিন। দর্শকদের ছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যে সমঝোতার রাস্তা শুরু করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটা পরিষ্কার করে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এত সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে, এটার থেকে বিচ্যুত হওয়ার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে, একটাই অভিজ্ঞতা পাবো। এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, ডিসেম্বরের আগে 75% সংস্কার করা সম্ভব। সংবিধানকে টাচ করে এমন কিছু সংস্কার আছে যেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত। সঞ্জিদা সুমি, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তবে দেশ হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, জুলাই সনদের কিছু বিষয় নিয়ে বিএনপির দ্বিমত আছে, যেসব বিষয় ঐক্যমত্য কমিশনকে জানানো হয়েছে। তবে এখনই জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। আর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বলেছেন, জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য জুলাই সনদ টেকসইভাবে তৈরি করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমি তার সাথে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সচিবালয়ের সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশ্নের জবাবে একথা জানান বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বিকেলে দীর্ঘ প্রায় 18 বছর পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার সাথে ছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল। তারা বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। বৈঠক শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক, তবে কিছু রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে। জানান, ভারতের দিল্লিতে বসে একটি শিল্প গ্রুপের সাথে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শেখ হাসিনা। তারা নির্বাচন ভণ্ডুলেরও ষড়যন্ত্র করছে। আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার, সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনার কাছে আমাদের ব্যক্ত করছি। উনিও একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সহজপূর্ণ হয়েছে। আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে, বাট ওইটা খুব একটা বড় আলোচনা। 6 বছর পর সিনেট ভবনে হলো ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা। সভায় সিনেটে ডাকসুর 5 জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে।
আর নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান, সাবিকুন নাহার তামান্না ও আসিফ আব্দুল্লাহ। পরে ভিপি সাদিক কায়েম জানান, নেতা নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন তারা। গেল 11 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 6 বছরের অপেক্ষার অবসান ঘটে। তাদের ভোটে নির্বাচিত হয় ডাকসুর নতুন নেতৃত্ব। নির্বাচনের 4 দিন পর নবনির্বাচিত ভিপি, জিএস সহ অন্যান্য সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেন ডাকসুর সভাপতি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। রোববার সকাল 9টায় উপাচার্য অফিসের হলরুমে 1 ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন ডাকসুর নতুন নেতারা। বৈঠক শেষে ডাকসুর জিএস SM ফরহাদ বলেন, ডাকসুর নবনির্বাচিত সদস্যদের মধ্য থেকে 5 জনকে সিনেট মেম্বার করা হয়েছে। যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের জয় পরাজয় নেই, এখানে জয় হয়েছে শিক্ষার্থীদের। আমরা এখানে যারা আছি, আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই। স্বপ্নের ক্যাম্পাস প্রতিষ্ঠায় যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান ডাকসুর নতুন ভিপি। আমরা সবাই জিতে গিয়েছি, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ী পরাজিত সব প্যানেলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যেতে চায় ডাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাৎকারে একথা বলেন ডাকসুর নবনির্বাচিত এই ভিপি। আমি এখন সবার ভিপি আমি বলবো, সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস বা অন্যান্য যে ছাত্র সংগঠন থাকে, আমি কিন্তু সকলের নির্বাচিত ভিপি। সুতরাং আমি চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য। সকলেরই অনেক চিন্তা ভাবনা ছিল ক্যাম্পাস কেন্দ্রিক, আমি তাদের সেই চিন্তা ভাবনা নেওয়ার চেষ্টা করব এবং আমি যদি সবাইকে নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু সুন্দর একটি জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে আমরা পারবো। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিলে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে গভীর নীল নকশা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ DEAB আয়োজিত আলোচনায় রুহুল কবির রিজভী আরও বলেন, দলের বিপদগামী কর্মীর প্রসঙ্গ আসলে জামায়াতের অপকর্মের কথা চেপে গিয়ে পরিকল্পিতভাবে বিএনপির নাম বলা হয়। তার অভিযোগ, সরকার সুপরিকল্পিতভাবে এই কাজ করছে। আশঙ্কা জানিয়ে রিজভী বলেন, একপাক্ষিক কিছু করলে দেশে নতুন ফ্যাসিবাদ জন্ম হবে। ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায় হলো উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ বলেও মন্তব্য করেন তিনি। গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি একটু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। সাথে দেখুন, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24-এ। এবারে গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ আজ। রাজনৈতিক টানাপোড়েন আর ক্রিকেট উত্তাপ সব মিলিয়ে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। তবে এই ম্যাচ ঘিরে স্থানীয় দর্শক চাহিদা না থাকায় আয়োজকদের কমাতে হয়েছে টিকিটের দাম। রাজনৈতিক অস্থিরতায় 2013 থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ।
দু দলের ধ্রুপদী লড়াই দেখা যায় শুধুমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে। নানামুখী অনিশ্চয়তার পর এবার এশিয়া কাপের মঞ্চে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ ভালো অবস্থানে রয়েছে সূর্যকুমার যাদবের দল। আরব আমিরাতের বিপক্ষে 9 উইকেটের বিশাল জয় দিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুমরা কুলদীপদের নিয়ে গড়া দুর্দান্ত বোলিং অ্যাটাকের সাথে অভিষেক শর্মা গিলদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ হতে পারে পাকিস্তানের মাথা ব্যথার বড় কারণ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। এর আগে ত্রিদেশীয় সিরিজ জয়ে দারুণ ছন্দে আছে সালমান আকার দল, যেখানে শাহিন আফ্রিদি, হারিস রফদের নিয়ে গড়া বোলিং লাইনআপ পাকিস্তানের মূল শক্তি। ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতে সুপার 4 নিশ্চিতে এক চুলো ছাড় দিতে নারাজ পাকিস্তান। দুদলের 13 টি-20 লড়াইয়ে 10 জয় নিয়ে যোজন যোজন এগিয়ে ভারত। তার বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র 3টিতে। আবরার আল দাইয়ান, নিউজ 24। এশিয়া কাপের হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন, আর দু দলের একাদশ কেমন হতে পারে, আর কি চলছে সেখানে? ধন্যবাদ আপনাকে। স্কোয়াডের আগে একটু বলে রাখতে, দর্শকদের নিয়ে প্রায় যতগুলো গেটই আছে এবং সে প্রতিটা গেটেই কিন্তু দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছে। আমরা একটু দেখাতাম দর্শকদের বিষয়ে, দেখছি যে সারিবদ্ধভাবে এক এক দর্শক প্রবেশ করছে এবং এই ম্যাচ ঘিরে তাদের মধ্যে উন্মাদনা কিন্তু অনেক বেশি রয়েছে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় দীর্ঘদিন পরে এশিয়া কাপের আসরে দু দল মুখোমুখি হচ্ছে এবং সেখানে কিন্তু জয় পরাজয় ছাপিয়ে অস্তিত্ব লড়াইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। আমরা সেটাই দেখাচ্ছি, দর্শকরা সারিবদ্ধভাবে প্রবেশ করছে এবং তাদের অধিকাংশ গায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানের জার্সি রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে মাঠের উন্মাদনা একটু অন্য পর্যায়ে নিয়ে যায় যখন ভারত পাকিস্তানের খেলা। একাদের সময় বলে রাখতে চাই, দু দলই কিন্তু পরীক্ষা নিরীক্ষার সুযোগ তারা করবেন না, কারণ ভারত পাকিস্তান মনেই মনস্তান্ত্রিক লড়াই চলে এবং দুই দলের মধ্যে কিন্তু একটি মনস্তান্ত্রিক লড়াই চলে। যদি বলে রাখতে চাই, সে তুলনায় ভারতের স্কোয়াডে কিন্তু অভিষেক ছন্দে রয়েছেন, তার সঙ্গে সূর্যকুমার যাদব, তিনি কিন্তু একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এবং তাদের সঙ্গে কিন্তু বাংলা দেশের যখন খেলতে এসেছিল ভারতে, তখন দেখেছিলাম যে অভিষেক তিনি কত বড় ভয়ঙ্কর উঠতে পারেন, সঞ্জু স্যামসন কিন্তু কতটা দূরে তিনি কিন্তু ইনিংস বড় করতে পারেন। সবকিছু মিলে কিন্তু আমরা জানি যে দুই দলের অস্তিত্ব লড়াইয়ের কাছে কিন্তু এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার আগে দু দলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু যে আইসিসি ইভেন্ট বলে এসিসি ইভেন্ট বলে তারা ধারাবাহিক রক্ষা করবে, আর যদি পাকিস্তান জেতে তাহলে কিন্তু যে বিষয়টা আলোচনা হবে দীর্ঘদিন পরে পাকিস্তান জিতবে। এর আগেও কিন্তু 2022-এর 21-এ যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু ভারত হেরেছিল সেই পাকিস্তানের কাছে। আবার সেই ভেন্যুতে খেলা হচ্ছে, দুবাই খেলা হলে পাকিস্তান একটু বাড়তি অ্যাডভান্টেজ পায়। ভারতও কিন্তু সেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হচ্ছে সেটি কিন্তু এই মাঠে জিতেছিল। সব কিছু মিলে কিন্তু দর্শকদের উন্মাদনা রয়েছে, আগ্রহ হচ্ছে। আমরা দেখাচ্ছি যে দর্শকরা কিন্তু এক এক করে প্রবেশ করছে, যত দূর চোখ যায় শুধুমাত্র ভারত পাকিস্তানের দর্শকরা দেখতে পাচ্ছে। এবং টিকিটের বিষয়ে বলে রাখতে চাই, অন্য ম্যাচগুলোর টিকিট যেখানে কিন্তু 50 থেকে 100 দিরহামে বিক্রি হয়, সেখানে কিন্তু এই ম্যাচে টিকিট পেতে গেলে সবচেয়ে কম দামের টিকিট সেটা কিন্তু 1000 দিরহামের টিকিট কিনতে হয়েছে। সব কিছু বলে বলা যায় উন্মাদনা রয়েছে এবং মাঠের লড়াই কে মনস্তান্ত্রিকভাবে জিততে হয় সেটি এখন দেখার বিষয়। এই ছিল আমার কাছে আবুধাবি থেকে এখন পর্যন্ত সর্বশেষ। সংযুক্ত আরব আমিরাত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। আর কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটি শুরু হতে যাচ্ছে। লালনের গানের সাধনায় জীবন কাটিয়ে চলে গেলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন, যার কণ্ঠে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছে লালন গীতিতে। সেই অচিন পাখি এবার সত্যি খাঁচা ছেড়ে পাড়ি দিল পরপারে। তবে ভক্তদের মনে স্মৃতিতে থেকে যাবে 21-এ পদকপ্রাপ্ত কিংবদন্তি এই শিল্পীর কালজয়ী সব গান। তাই তো রোববার বৃষ্টি স্নাত দিনে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্তদের ভিড়। অশ্রুসিক্ত নয়নে তারা শেষ বিদায় জানান বাউল গানের এই কিংবদন্তিকে।
লালন শাহের এমন অসংখ্য গান আর ফরিদা পারভিনের কণ্ঠ যেন সমার্থক। লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পীর হাত ধরেই লালনের গান অনন্য উচ্চতায় পৌঁছেছে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। লালনের গানের সঙ্গেই পুরো জীবন পার করেছেন ফরিদা পারভিন। যেসব গান মানুষের হৃদয় ছুঁয়ে চলেছে 5 দশক ধরে, পেয়েছেন লালন কন্যা আখ্যা। শেষমেশ জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে লালন সম্রাজ্ঞী পাড়ি দিলেন অচিন দেশে পরপারে। শেষ বিদায়ের মুহূর্তে তাই যেন আকাশও ভিজল অশ্রুতে। বৃষ্টিস্নাত সকালে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য কালজয়ী এই শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মানুষটার কণ্ঠে যদি আমি লালন শাহের গান না শুনতাম, লালন শাহের গান গাইবার যে প্রচেষ্টা আমার মধ্যে হয়তো আসতো না। এই শহরবাসীর জন্য কিন্তু উনি গানটা আমাদের জন্য একটু আমাদের জন্য তৈরি করে উপস্থাপন করেছে। ওনার সমস্ত কিছু আমরা যাতে ধরে রাখতে পারি এবং ছড়িয়ে দিতে পারি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে হাজির দীর্ঘদিনের সহকর্মী ভক্ত শুভানুধ্যায়ীরা। ফকির লালনের গানকে গ্রাম থেকে শহরে, দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তাদের বিশ্বাস, ফরিদা পারভিনের কণ্ঠের মাধ্যমে লালনের চিরন্তন আবেদন টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। লালন শুধু গান না, এটা একটি দর্শন। এই দর্শনটাকে তিনি পৃথিবীতে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটি আমাদের একটি বাংলাদেশকে, পাশাপাশি বাংলাদেশ পরিচিত হয়েছে। শুদ্ধ সঙ্গীত করেছেন সারা জীবন ধরে, তাকে আমরা হারিয়েছি। এর মূল্য কোনোভাবে আমরা দিতে পারবো না। এইসব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। কিন্তু এই শূন্যস্থানকে পূরণ করার জন্য আমাদের সামগ্রিকভাবে সুযোগ সুবিধাগুলোকে সৃষ্টি করে দিতে হবে। শ্রদ্ধা জানানো শেষে লালন কন্যার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এরপর জন্মস্থান কুষ্টিয়ার পথে যাত্রা, যেখানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত থাকবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের সময়ে পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি ন্যাশনাল ল ফেস্ট 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক পত্রিকায় খবর এসেছে বিগত লুটেরা দেশ থেকে প্রতি বছর 19 লক্ষ কোটি টাকা পাচার করেছে, যা 3 বাজেটের সমান। অ্যাটর্নি জেনারেল বলেন, বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। লুটেরা 15 বছরে বাংলাদেশ থেকে পাচার করেছে, সেটা যেটা আন্তর্জাতিক পত্রপত্রিকায় এসেছে, আমরা মাটি খুঁড়ে সেই তথ্য বের করার চেষ্টা করছি। বিগত 16 বছর সময়ের মধ্যে বাংলাদেশ থেকে 700-র উপরে মানুষকে গুম করা হয়েছে, যাদের স্বজনেরা এখনো তার সন্তান ফেরার অপেক্ষায় মোমবাতি জেলে বসে থাকেন। 4,500 মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি। 60 লক্ষের উপর মানুষকে আমরা দেখেছি কিভাবে মিথ্যা গায়েবী মামলার আসামি হয়ে আদালতের বারান্দায় দাঁড়াতে হয়। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। শীঘ্রই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হলে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক 20% থেকে কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এই প্রতিনিধি দল।
3 দিনের সফরের প্রথম দিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত 20% শুল্ক আরও কমিয়ে আনতে ইউএসটিআর প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে, এতে অগ্রগতিও হয়েছে। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন, যা আগে ছিল $8 বিলিয়ন। তবে এটি আরও কমিয়ে আনতে চায় বাংলাদেশ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গম কিনি, সয়াবিন কিনি, তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে। তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ইনট্যাক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি তাদের কমাইতে পারি, কমায় কিছু সুবিধা পেতে পারি। আমাদের অগ্রগতি পর্যালোচনায় দেখা গিয়েছে এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। উড়োজাহাজ, জ্বালানি ও কৃষি পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। বিমান কেনার কমিটমেন্ট রয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট বা মেধাস্বত্ব পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-19 টিকা বক্সফ্যাক্স। বাংলাদেশের ওষুধ শিল্পে এটি প্রথম পেটেন্ট প্রাপ্তির ঘটনা। এই টিকা বিশ্বের একমাত্র ডোজের বিভিন্ন ভেরিয়েন্ট বিরোধী কার্যকরী কোভিড টিকা। আজ রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে গ্লোব বায়োটেক। আমরা এখানে প্রথাগত 2019 সালে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টিকা আমদানি করে বাংলাদেশ। সে সময় দেশে এই ভাইরাসের টিকা আবিষ্কারের উদ্যোগ নেয় দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক। তাদের উদ্ভাবিত mRNA টিকা 2020 সালে কোভিড-19 ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 5 বছর পর অবশেষে মার্কিন পেটেন্ট বা মেধাস্বত্ব লাভ করলো গ্লোবের টিকা। পৃথিবীব্যাপী কিন্তু বায়োলজিক্সের যুগ শুরু হয়েছে। আমরা এলডিসি গ্রাজুয়েশন নিয়ে গত 6 মাস যাবত বা 1 বছর যাবত কথা বলতেছি। ওখানে কি বলি, আমাদেরকে 24 নভেম্বর 2026-এর পর থেকে প্যাটেন্টের জন্য রয়্যালটি দিতে হবে। আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, এটি একটি নিজস্ব উদ্ভাবিত মৌলিক প্রযুক্তির mRNA টিকা। এটি বিশ্বের একমাত্র 1 ডোজের বিভিন্ন ভ্যারিয়েন্ট প্রতিরোধী কার্যকরী কোভিড টিকা। বানরের উপর পরীক্ষায় এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এটি তৈরিতে ন্যানো টেকনোলজির নিজস্ব উদ্ভাবিত মৌলিক নোবেল বা অরিজিনাল প্রযুক্তি ব্যবহার করেছে। সুতরাং এই ন্যানো টেকনোলজি যেটা আমরা করেছি সেটাও কিন্তু নোবেল এবং সেটাও কিন্তু এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি বিশ্বের একমাত্র 1 ডোজের বিভিন্ন ভ্যারিয়েন্টস বিরোধী কার্যকর কোভিড ভ্যাকসিন, সেটিও আমরা এখানে ক্লেম করেছি। গ্লোব বায়োটেক জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহার করে দুরারোগ্য ক্যান্সার এবং ডায়াবেটিসের আধুনিক ওষুধও তৈরি করা সম্ভব। এদের মধ্যে অলমোস্ট 100%। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিযোগিতামূলক দামে কেনা হলেও কম দামের কারণে ভারত এগিয়ে। খাদ্য সচিব নিউজ 24-কে জানান, অক্টোবরেই দেশে আসবে আমদানি করা চাল। ফলে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবে চালের বাজার। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ কমানো চুক্তিতে 5 বছরের জন্য গম কেনার সিদ্ধান্ত সরকারের। তুলনামূলক টন প্রতি $26 বেশি দিয়ে অক্টোবরে আসছে 220 মেট্রিক টন গম। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। দেশে বছরে চালের চাহিদা 3 কোটি 80 লাখ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় 4 কোটি মেট্রিক টনেরও বেশি চাল, অর্থাৎ 20 লাখ টন চাল বেশি মজুদ থাকে। আর চাহিদার তুলনায় 1 লাখ টন গমও বেশি মজুদ থাকে সরকারি কোষাগারে। এসব তথ্য খাদ্য মন্ত্রণালয়ের। তাহলে প্রশ্ন, এরপরও কেন বাজারে চালের দামের এত উঠানামা, যেখানে হাঁসফাঁস করতে হয় সাধারণ মানুষকে? চালের সংকট না থাকলেও প্রায় হঠাৎ করে বাজারে চালের দাম বেড়ে যায়। খাদ্য সচিব মাসুদুল হাসান নিউজ 24-কে বলেন, এটা অসাধু ব্যবসায়ীদের কারসাজি। তাদের দমাতেই সরকার হাতিয়ার হিসেবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবর-নভেম্বর নাগাদ 5 লাখ মেট্রিক টন চাল আনা হবে। অসাধু ব্যবসায়ী চালের মজুদ বৃদ্ধি করে চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে।
তখন কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কিন্তু অভিযান চালানো হয়। এর সাথে সাথে আমরা আমদানিটাও ওপেন রাখি। আমাদের যাতে কোনো অবস্থায় বাজারে চালের মূল্যমান বৃদ্ধি না পেয়ে যায়, গরিব মানুষ যেন উচ্চ মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, প্লাস সরবরাহ চেনটা যেন স্মুথ থাকে, সাপ্লাই চেনটা। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্ক কমাতে নানান দেন দরবার করছে সরকার। সেই অংশ হিসেবে আগামী 5 বছরের জন্য গম কেনার চুক্তি হয়েছে দেশটির সাথে। প্রথম চালানে এবছর আসবে 220 মেট্রিক টন। খাদ্য সচিব বলেন, দাম অন্যান্য দেশের তুলনায় কিছু বেশি হলেও বাণিজ্য ঘাটতি মেটাতে এটা করতে হচ্ছে। আমেরিকা থেকে গম আমদানি করার যে সিদ্ধান্ত G2G ভিত্তিতে, সেটা তো পুরো জাতির জন্য এটা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে এটার কারণে আমরা ট্যারিফের একটা ভালো ধরনের রিবেট পেয়েছি, যার ফলে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। গম আমরা 5 বছরের জন্য এমইউ করেছি এবং প্রত্যেক বছর 7 লক্ষ মেট্রিক টন করে। তো 5 বছরে ধরেন এই হিসেবে 35 লক্ষ টন গম আসার কথা। এদিকে চাহিদা বেশি থাকায় গত 1 বছরে 814টি ট্রাক থেকে বেড়ে 1944টি ট্রাকে ওএমএস কার্যক্রম চলছে, যেখানে 30 টাকা দরে চাল, 15 টাকা দরে আটা বিক্রি হয়। একইভাবে চলছে খাদ্য বান্ধব কর্মসূচিও। চাহিদা বাড়লে এসব কর্মসূচির পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানান খাদ্য সচিব। এই অপারেশনে কখনো আমাদের চালের ঘাটতির কারণে বাধাগ্রস্ত হয়। টিয়ার, কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য, সেটাও কিন্তু আমরা দিচ্ছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে সময় হলো আর একটা বিরতি। আর খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানী সহ দেশের কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল 5:15টার দিকে হঠাৎই কেঁপে ওঠে রাজধানী ঢাকা। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারত সহ 6 দেশ কেঁপে উঠেছে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শনিবার উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে এই বিক্ষোভে যোগ দেন 1 লাখেরও বেশি মানুষ। এ সময় অভিবাসন সমর্থকেরা পাল্টা মিছিল বের করলে সংঘর্ষে বহু মানুষ আহত হয়। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। শনিবার লাখো মানুষের জমায়েতে অভিবাসনের বিরুদ্ধে গর্জে ওঠে ব্রিটেনের রাজধানী লন্ডন। তাদের দাবি, যুক্তরাজ্যে অবিলম্বে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এই সময় আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও, এই স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল। লন্ডনের এই বিক্ষোভের অন্যতম আহ্বায়ক ছিলেন উগ্র ডানপন্থী নেতা টমি বরিনসন। তার ডাকে অসংখ্য মানুষ রাজপথে নামেন এবং সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ জানান। এই কর্মসূচির নাম দেয়া হয় ইউনাইটেড দ্য কিংডম। এতদিন আমাদের অবমূল্যায়ন করা হয়েছে, তারা যত আমাদের হারিয়ে দেবে আমরা তত শক্তিশালী হয়ে ফিরে আসব। বিশাল এই সমাবেশে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ক। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বামপন্থী কিয়ার স্টারমারকে নিশানা করেন তিনি। ডাক দেন সরকার পরিবর্তনের। তবে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও দুপুর গড়াতেই অভিবাসনের পক্ষের লোকজন পাল্টা মিছিল নিয়ে বের হওয়ায় অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। এতে শুরু হয় সংঘর্ষ, বহু মানুষ আহত হন। এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, এটা আমাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ব্রিটেনে এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে অভিবাসন। চলতি বছর এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক 28,000-এর বেশি অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। এমন আবহে অভিবাসন বিরোধী এই বিক্ষোভ ক্ষমতাসীন স্টারমার সরকারের জন্য একটি সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24। এবার খেলার সংবাদ। অবশেষে জানা গেল বিসিবি নির্বাচনের দিনক্ষণ। আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট। এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
খসড়া তফসিল অনুসারে মনোনয়ন সংগ্রহ করা যাবে 22-23 সেপ্টেম্বর এবং জমাদানের সময় 25 সেপ্টেম্বর। একদিন পর যাচাই বাছাই শেষে 4 অক্টোবর ভোট গ্রহণ। তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে নির্বাচন করবেন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।